নমস্কার, আমি বিথি। আজ হচ্ছে মকর সংক্রান্তির দিন। তো আমরা সপরিবারে জয়দেব যাচ্ছি বাবা মায়ের সাথে। এই ছোটোবেলা থেকেই আমরা প্রায় জয়দেব মেলায় যেতাম প্রত্যেকটা বছর। জয়দেব মেলার একটা ফিক্সড ডেট থাকে, সেটা হচ্ছে মকর সংক্রান্তি থেকে শুরু হয়, বেশ কয়েকদিন চলে। তো এই বছর আবার হঠাৎ করে মনে হলো যে বাবা জেদ ধরেছে যাবে, বাবাকে তো একা যেতে দেওয়া যাবে না, তো সেই জন্য আমাদের যাওয়া। ওটা হচ্ছে কবি জয়দেবের জন্মস্থান। যিনি লক্ষণ সেনের সভাকবি ছিলেন। গীত গোবিন্দম যে কাব্যগ্রন্থটি আছে তার লেখক হচ্ছে কবি জয়দেব। কবি জয়দেব এবং পদ্মাবতীর তীর্থস্থান, এখানে বহু মানুষের ঢল আসে এই মকর সংক্রান্তির দিনে, স্নান করে এবং পূর্ণ মেলায় সবাই থাকে। যদিও এগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে, কারণ এখানে যে রোডে, এই রোড দিয়েই সকল বাসগুলো যায়, প্রচণ্ড বাস যেত। এইবারে অতটা দেখলাম না, বাসের আনাগোনা নেই, একটু কম সংখ্যায়। তবুও যাবো, আমরা খুব মজা করবো ভেবেছি। বোনের এক্সাম আছে, তাই বোন যেতে পারছে না, আমরা সকলে যাচ্ছি। এই বাসে যাবে না? এটা দুর্গাপুরের বাস। দুর্গাপুরের পেছনেই। আমরা জয়দেব যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি বাসে। তখন প্রায় 1টা-1:30 নাগাদ বাজে। বাসে উঠেই বাপির শরীরটা একটু খারাপ করেছিল, তাই বাসে যে যাত্রীরা ছিল তারা নিজেরাই বুঝতে পেরে সিট দিয়েছিল। তো উনি একটু রেস্ট নিতে নিতে আমরা জয়দেব পৌঁছে গেছি। বাড়ি থেকে জয়দেবের দূরত্ব খুব একটা বেশি দূর নয়, 1 ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়া যায়। ঘুমের ঘরে তো পাই চলে না, আবার ও কোথায় উঠলো দেখো। সেন্স নাই তার মাথা। মেলার স্পট থেকে অনেকটা দূরেই বাস স্ট্যান্ড করেছে মানুষের সুবিধার জন্যই, কিন্তু এই যে এতটা হেঁটে যেতে হবে এবং মেলাটাও বিস্তীর্ণ অঞ্চল জুড়ে হয়, সেই জন্য বাপি যেহেতু একটু অসুস্থ আর হাঁটলাম না, টোটো নিয়ে নিলাম। কিন্তু টোটোও নামিয়েছে এতটা দূরে, সেখান থেকেও বেশ কিছুটা পথ কিন্তু হাঁটতে হয়েছে। এখানে শুধু মেলার জন্য মানুষের সমাগম হয় না, যেমন দোকান বেচা কেনা, এর বাইরেও যেটা থাকে সেটা হচ্ছে পূর্ণ স্নান। এই যে মানুষের ঢল নেমেছে এবং তারা যে বিরাট বিরাট লোটা কম্বল গুটিয়ে নিয়ে এসেছে, কারণ এত শীতের মধ্যে আখড়ায় আখড়ায় তারা রাত কাটাবে, সেই জন্য জামা কাপড় পরে আনতে হয়েছে এবং শীতের বস্ত্রও রয়েছে বলে এত বড় বড় ব্যাগে করে কিন্তু তারা 2-3 দিন থাকার জন্য এখানে আসে। এই দেখা যায় জয়দেব পার্বতীর মন্দির। অন্যান্য সময় কিন্তু এত মানুষ থাকে না, বেশ ফাঁকা থাকে জায়গাটা। একটু পরেই সেই দৃশ্য আমি দেখাবো, কারণ আগে যখন এসেছি তারও কিছু সিচুয়েশন আমি ক্যাপচার করে রেখেছি। আর আজকে এত লম্বা লাইন পড়েছে পুজো দেওয়ার জন্য যে মন্দিরটা বাইরে থেকে দেখাই যাচ্ছে না। অনেকগুলো বছর পরে এবছর আবার জয়দেব মেলায় এসেছি। বাবার জেদের জন্যই, সে একা আসতে চাইছিল, কিন্তু অসুস্থ মানুষকে তো একা যেতে দেওয়া যায় না, সেই জন্যই আবার আমাদের আশা। কিন্তু সেই যে ছোট্টবেলায় আসতাম, সেই স্মৃতিগুলো খুব মনে পড়ছিল, কিন্তু এখন মানুষের সেই ভিড় নেই। অবাক লাগছে না এই কথাটা শুনে? আসলে এই তো এত মাথার ভিড় দেখা যাচ্ছে, কিন্তু তবুও যারা আগেই মেলায় গেছে তারা জানেন তখন প্রচুর মানুষের ভিড় থাকতো, এখন তার তুলনায় বেশ কিছুটা কম। আর এই যে আমি 1 বছর আগে যখন গেছিলাম, তখনই সেই মন্দিরের চত্বর এমন ফাঁকা ছিল। একদম কাছ থেকে আমি জয়দেব এবং পদ্মাবতী দর্শন করেছি, সঙ্গে দর্শন করেছি রাধা কৃষ্ণর। অজয় নদের তীরে এই জয়দেব কেন্দুলির তীর্থস্থান। বাকি 12 মাস কিন্তু এরকম একটা অবস্থানে থাকে। আর এর ওপর দিয়ে একটা মাটির রাস্তা আছে, যেখান দিয়ে দুর্গাপুর পর্যন্ত যাওয়া যায়। বর্ষার সময়ই এই রাস্তা কিন্তু আবার তলিয়েও যায়, তখন যাতায়াত বন্ধ থাকে। কিন্তু একটু পরেই দেখতে পারবো মেলার সময় এই ফাঁকা নদী চত্বর কীভাবে ভরে ওঠে দোকানপাট এবং মানুষের সমাগমে। আর এই নদী চত্বরেই কিন্তু বসে আখড়া। আখড়া বলতে যেখানে বোঝায় বাউল গানের আসর। 2026 মকর সংক্রান্তির দিন জয়দেব মেলায় কিন্তু খুব ভিড় হয়েছিল, তার জন্য এত বড় চত্বর আমি আর নদী পর্যন্ত আসতেই পারিনি। মেলার মধ্যে কিছুক্ষণ ঘুরেছি ফিরেছি, তারপরে আবার আমরা বাড়ি ফিরে এসেছিলাম সেই দিনই। ধীরে সমীরে যমুনা তীরে, কৃষ্ণপ্রেমিক যে বাঁশির সুর শোনে, আজ থেকে 1000 বছর পূর্বে অজয়ের কুলে জয়দেব গোস্বামীও সেই সুর শুনেছিলেন। তারপরে এই অজয় তীরে নিজের জীবন সাধনায় প্লাবিত করেছিলেন। বাংলায় বাউল বৈষ্ণব চিন্তাধারা
বৈরাগী বৈরাগিনী কণ্ঠে কৃষ্ণ নাম। কবি জয়দেবের জীবনের মূল মন্ত্রই হলো কৃষ্ণ প্রেম। আর এমন বড় বড় মেলায় খুব একটা চিন্তার ব্যাপার হয়, বারবার যারা সঙ্গে থাকে তারা হারিয়ে যায়। আমরা অনেকক্ষণ আগে মাকে হারিয়ে ফেলেছি, এখনও খুঁজে পাচ্ছিলাম না। আর এত ভিড়ের জন্য নেটওয়ার্ক কাজ করে না, যদিও কাজ করে এত সাউন্ডের জন্য কিচ্ছু শোনা যায় না। আর এই যে হচ্ছে একটা আখড়া, এরকম অনেক আখড়া কিন্তু এই বাউল মেলায় দেখতে পাওয়া যায়। সেখানে বহু মানুষের সমাগম থাকে। আজকের রাত এবং কালকের রাত এবং আগের দিন রাত থেকেই কিন্তু সকলেই এসে এই আখড়ায় থাকেন আর বাউল গান শোনেন। আর দুপুরবেলায় কিন্তু খিচুড়ি বা ভাতের ব্যবস্থা করেন বেশিরভাগ আখড়াগুলো থেকেই। তবে খুব মনে পড়ছিল এই আখড়াগুলো যেভাবে এখন ডেকোরেশন করা হয়েছে, ছোট্টবেলাতে কিন্তু শুধু তাঁবু খাটিয়ে আখড়া তৈরি করা হতো। এত কিন্তু পরিপাটি ব্যবস্থাপনা ছিল না। যতই যুগ পাল্টাক, সমস্ত কিছু পাল্টে যাক, কিন্তু এখনও পর্যন্ত পণ্ডিত কবি জয়দেবের স্মৃতি রক্ষাতে এবং সম্মানেই এভাবেই আয়োজিত হয়েছে জয়দেবের মেলা। যে কোনো ধরনের লোকসঙ্গীতই আমার খুব ভালো লাগে, কিন্তু এখানে এত বাউল গানের আখড়া বসার পরেও কোথাও সময় নিয়ে দাঁড়িয়ে আর শোনা হয়নি। এত মানুষের সমাগমে এত ঠান্ডার পরেও যেন খুব বেশি গরম লাগছিল, আর হাঁটতে হাঁটতে ভীষণ ক্লান্ত হয়ে যাচ্ছিলাম। ওই যে মেলা চত্বরটা কিন্তু ছোট্ট নয়। আর এদিকে মনে হচ্ছিল ছোটোবেলাতে যখন আসতাম তখন তো আমাদের দুজনকে বাবা মা সামলে নিত। যেহেতু বাবা অসুস্থ, আগের বছর আসতেই পারেনি, এই বছর একটু জেদ করেই বাবা গেছে, সেজন্য বাবাকেই আমাকে আর মাকে মিলে সামলে নিতে হচ্ছিল। হাঁটতে হাঁটতে খুব বেশি ক্লান্ত হয়ে যাচ্ছিল, কিন্তু তারপরেও ওই যে তার বহুকালের অভ্যাস জয়দেব মেলায় আসা এবং আনন্দ উপভোগ করা, তাই তো এবারও এসছে। সেই কারণেই আমরা খুব বেশিক্ষণ থাকিনি, ঘন্টা 2 মতন ছিলাম, ঘুরেছি, খেয়েছি, রেস্ট নিয়েছি, বাউল গান শুনেছি। চারিদিক থেকে আখড়ায় ভেসে আসা বাউল গানগুলো, এভাবেই অনেকটা টাইম কাটানোর পরে আমরা বাড়ি ফিরেছি। আমরা কিন্তু মেলার অর্ধেকও ঘুরিনি। নদীর ওই পাড়েতেও কিন্তু অনেক মেলা বসে, সেখানে আর যাওয়াই হয়নি। এদিকে বাপি কিন্তু টলমলো পায়ে হাঁটতে হাঁটতে এরপরে আমরা বাড়ির দিকে এগোচ্ছি। আর এই তো কয়েক বছর আগে বাপি প্রায় 1 রাত এই মেলাতে থাকতো এবং ভোরবেলাতে একটা বিশাল সাইজের ঢাক কিনে নিয়ে সেটা বাজাতে বাজাতে ঘরে ঢুকতো, আমাদের 2 বোনের নাম ধরে ডাকতো। এরপরে আমরা একটু একটু করে আবার উঠলাম ওপরে। এতক্ষণ আমরা নদীর চড়ায় মেলায় ঘুরছিলাম, তারপরে বাড়ি থেকে নিয়ে যাওয়া কিছু খাবার খাচ্ছিলাম, কারণ এত বেশি হাঁটতে হাঁটতে প্রচণ্ড পরিমাণে ক্লান্ত হয়ে যাওয়া হয়েছিল। মুখে চাপে খুলবি না, তাহলে বোঝা যায় না তোদের তুই। মেলা ঘুরে এসে আমরা ক্লান্ত হয়ে দাঁড়িয়ে পড়েছি, বসে পড়েছি, কিন্তু আমার বাবার উঠছে না, বাড়ি যাবো।